যেমন কলম, খাতা, পেন্সিল, ইরেজার থেকে শুরু করে বসার জন্য যে বেঞ্চ, চেয়ার, টেবিল ব্যবহার করা হয়, সেগুলোর কাঁচামাল মূলত কৃষিখাত থেকেই আসে। এখন আমি যদি কৃষিখাতকে সর্বাধিক গুরুত্ব না দিই মাননীয় স্পিকার, তাহলে শিক্ষাখাত এমনিতেই হুমকির মুখে পড়বে। মাননীয় স্পিকার, আবার লক্ষ্য করুন, একজন মানুষ যদি পুষ্টিকর খাবার না পায়, তাহলে সে কিন্তু বেশি থেকে বেশি পরিমাণে অসুস্থ হয়ে যাবে, এবং সে তখন কোথায় দৌড়াবে? নিশ্চয়ই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যাবে, যা মূলত স্বাস্থ্য খাতেরই অন্তর্ভুক্ত। এখানেও কিন্তু মনে রয়েছে কৃষিখাতকে অবহেলা করা। মাননীয় স্পিকার, আমি যদি কৃষিকে গুরুত্ব দিয়ে সকলের জন্য পুষ্টিকর খাবারের যোগান দিতে পারি, তাহলে দুরারোগ্য ব্যাধিগুলো বাদ দিয়ে অপুষ্টিজনিত সমস্যায় কোনো ব্যক্তিকে হাসপাতালের দ্বারস্থ হতে হবে না। এছাড়াও হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি সামগ্রীর মূল অংশ অর্থাৎ র ম্যাটেরিয়ালসগুলো মূলত কৃষিজ সম্পদ থেকেই আসে। মাননীয় স্পিকার, এবার খেয়াল করুন প্রযুক্তি খাতের কথা। আপনি যে কোনো প্রযুক্তির কথা চিন্তা করুন, সেগুলোর র ম্যাটেরিয়ালস তথা কাঁচামাল কিন্তু প্রকৃতি নির্ভর, অর্থাৎ তা কৃষিখাত থেকে নিতে হয়। মাননীয় স্পিকার, ভালোভাবে খেয়াল করুন, হয়তো মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্যগণ এটা বলবেন যে বাংলাদেশ থেকে রপ্তানিতে শীর্ষে যে দুইটি বিষয়, তা হলো প্রথমত পোশাক শিল্প এবং দ্বিতীয়ত ঔষধ শিল্প। খুব ভালোভাবে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো পোশাক শিল্পের মূল কাঁচামাল সুতা, সেটি আসে কৃষিজ সম্পদ থেকে। অপরদিকে ঔষধ শিল্পের জন্য প্রয়োজনীয় উপযুক্ত এক্সিপিয়েন্টস এবং অন্যান্য র ম্যাটেরিয়ালসের মূল যোগান দেয় মূলত কৃষিজ সম্পদ। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমরা কৃষিজ সম্পদ বলতে বোঝাচ্ছি বনজ, ফলজ, ঔষধি, মৎস্য সম্পদ এবং প্রাণীজ সম্পদকে। মাননীয় স্পিকার, আমরা আমাদের যে ঔষধ শিল্প তৈরি করছি, তা কিন্তু মূলত গাছ থেকে, সমুদ্রের মৎস্য সম্পদ থেকে এমনকি সিনথেসিস ও সেমি সিনথেসিস প্রক্রিয়াতে আমরা যত ধরনের ওষুধ তৈরি করে থাকি, সেগুলোর মূল উপাদান কৃষিজ সম্পদের উপর নির্ভরশীল। মাননীয় স্পিকার, এবার হয়তো তারা যে ব্যাপারটির উপর জোর দেবেন যে আমাদের দেশে বেশিরভাগ কৃষকরা তো অশিক্ষিত, তাদেরকে শিক্ষিত করতে হবে। কৃষকরা অশিক্ষিত, তাদেরকে শিক্ষিত করার যে ব্যাপারটা, তারা যদি এই কথা বলেন, আমরা শুরুতেই তাদের এই বক্তব্যের সাথে একমত পোষণ করব যদি তারা এই কথা বলেন। এক্ষেত্রে তারা হয়তো বলবেন শিক্ষাখাত উন্নত না হলে কৃষক শিখবে কি করে? অথচ মাননীয় স্পিকার, এখানে একটি শুভঙ্করের ফাঁকি আছে, আর সেটি হলো শিক্ষা এবং প্রযুক্তি খাত মূলত স্বচ্ছ জলধারা প্রবাহের মতো, তাকে আপনি যে পাত্রে রাখবেন সে পাত্রের আকার ধারণ করবে। আমি উদাহরণ দেওয়ার আগে তথ্যসূত্র দিয়ে নেই। বাংলাদেশ উন্নয়নশীল দেশের উন্নয়নে কৃষি বিখ্যাত লেখক ডক্টর কাজী বদরুজ্জোহা, যিনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একজন প্রখ্যাত বিজ্ঞানী, এমনকি তার সাথে সহমত পোষণ করেছেন প্রখ্যাত গবেষক ডক্টর এম আব্দুল মান্নান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী। এবার উদাহরণ দিয়ে ব্যাপারটি পরিষ্কার করি। যেমন শিক্ষা যখন স্বাস্থ্য খাতের সাথে যুক্ত হয়, তখন সেটি মূলত স্বাস্থ্য শিক্ষার অন্তর্ভুক্ত হয়ে যায়। ঠিক তদ্রুপভাবে যখন শিক্ষা কৃষির সাথে যুক্ত হয়, তখন সেটি কৃষি খাতেরই আওতাভুক্ত হয়ে যায়। স্পষ্ট এবং দ্ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কার ভাষায় আমরা মূলত কৃষিকে বলতে এখানে বোঝাচ্ছি কৃষি সংশ্লিষ্ট কৃষি শিক্ষা, কৃষি প্রযুক্তি, কৃষি গবেষণা, কৃষি পণ্য আমদানি রপ্তানি বিপণন থেকে শুরু করে সব কিছুকে। মাননীয় স্পিকার, কোনো বিশেষজ্ঞকে এটি বলতে শুনবেন না যে খাদে ইউনুস আলী মেডিকেল কলেজ প্রযুক্তিগত দিক থেকে উন্নত, বরং তারা এটা বলবে খাদে ইউনুস আলী মেডিকেল কলেজ স্বাস্থ্যগত চিকিৎসা সেবায় উন্নত। এখানে আলাদাভাবে তাদেরকে প্রযুক্তিগত কথাটি উল্লেখ করতে হয়নি। মাননীয় স্পিকার, আপনার সময় শেষ। তাই এই সংসদে বাংলাদেশের উন্নয়নে কৃষিকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার জন্য জোর দাবি রাখছি এবং মহান সংসদের সরকার দলের প্রধানমন্ত্রী হিসেবে এই প্রস্তাব উত্থাপন করছি এবং আশা রাখছি আজকের মহান সংসদে এই প্রস্তাব গৃহীত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী, ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্যগণ এবং ধন্যবাদ সামনে উপবিষ্ট সকলকে। সময় শেষ হয়ে যাওয়ার পরে কথা বলতে চাইলে স্পিকার অনুমতি নিয়ে কথা বলতে হবে। ধন্যবাদ। এই পর্যায়ে আজকের এই প্রস্তাবের বিপক্ষে বলার জন্য বিরোধী দলীয় সংসদ সদস্য জনাব মৃদুল হাসান রাকিবকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আজকের এই স্যার সংসদে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে স্যার সংসদে প্রস্তাবিত বিষয়, এই সংসদ বাংলাদেশের উন্নয়নে কৃষিকেই সর্বাধিক গুরুত্ব দেবে। আমরা যদি বিষয়টিকে ভালোভাবে সংজ্ঞায়ন করি বাংলাদেশের উন্নয়ন বিষয়টিকে, তাহলে সেটি গিয়ে দাঁড়ায় বাংলাদেশের উন্নয়ন বলতে দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য সেবা, অর্থনৈতিক উন্নয়ন সহ মানব সম্পদের উন্নয়নকেও বোঝায়। আমার মাননীয় সরকার দলের প্রধানমন্ত্রী বলে গেলেন কৃষির অবদান সবচেয়ে বেশি। আমরা যদি কল্পনার দুনিয়া থেকে বেরিয়ে বাস্তবিক দুনিয়ায় আসি, সেখানে আমার মনে হয় সালে বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান 13.7%। লক্ষ্য করবেন 13.7%। অপরদিকে শিল্প খাতের অবদান 34.59% এবং সেবা খাতের অবদান যথাক্রমে 52.34%। আমার মনে হচ্ছে না এই সংখ্যা কোনোভাবেই বলে কৃষির অবদান সবচেয়ে বেশি এবং অন্য খাতের তুলনায় যেটা অনেকটাই কম। তারপরে যদি কৃষিখাতের সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়, তাহলে তা হবে আমাদের অজ্ঞতার সামিল। আমরা যদি বিগত 6 বছরের জিডিপি খাতের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই কৃষিখাতে মোট জিডিপি এর গড় 13.15%। অন্যদিকে শিল্প খাতে মোট জিডিপি এর গড় 35.48%, যা প্রায় দ্বিগুণেরও বেশি। তথ্যসূত্র ওয়ার্ল্ড ব্যাংক, বাংলাদেশ জিডিপি ব্রেকডাউন। আমি আরও বলতে চাই, বাংলাদেশের উন্নয়নে যদি কৃষিকেই সর্বাধিক গুরুত্ব দেয়, তাহলে বাংলাদেশের অন্য খাতগুলো
তাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ বাংলা কৃষিখাত একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রাকৃতিক জলবায়ুর উপর নির্ভরশীল। প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় আমার দেশে অনেক সময়। আমরা যদি শুধুমাত্র এবছরই ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের কথা বলি, তাহলে দেখতে পাই 2024 সালের এপ্রিল মেতে ঘটে যাওয়া ভয়ঙ্কর গরমের কারণে হট ওয়েভের সৃষ্টি, যার কারণে জনজীবন সহ কৃষিখাতের ব্যাপক বিপর্যয় নেমে আসে। 27 এপ্রিল বিসিবি নিউজ পোর্টাল অনুযায়ী সারা দেশে হিট স্ট্রোক সহ গরমজনিত কারণে প্রতিদিন প্রায় 10% মুরগি মারা যাচ্ছে এবং ডিম উৎপাদন কমে গেছিল প্রায় 5/1 এর তথ্যটি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। এছাড়াও গরমের সময়কার অন্যতম ফল আম, সেটি পুষ্ট হওয়ার আগে ঝরে যাচ্ছে। তাছাড়া বড় ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আর ঠিক এরপরে ঘটে যায় 2024 সালের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল, যার কারণে শুধুমাত্র খুলনা 1,68,00,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যায় এবং মোট ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়ায় 42,48,00,000। তথ্যসূত্রটা ডেইলি স্টার বাংলা। কালের কণ্ঠের মধ্যে ঘূর্ণিঝড় রিমালে প্রায় 69% আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা যদি সাম্প্রতিক সময় ঘটে যাওয়া ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার বন্যার পরিস্থিতি দেখি, সেখানে শুধুমাত্র ফেনীতে মৎস্য ও কৃষি পানি সম্পদ খাতের বড় ক্ষতি হয়, যা প্রায় 5,000 কোটি টাকার সামিল। এবং তাছাড়াও শুধুমাত্র পানি খেতে না, মোট কৃষি জমিতে ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়ায় 451,20,00,000 টাকা। তথ্যসূত্র বাংলা বাজার পত্রিকা। এত কিছু দেখার পরও এমন একটি প্রস্তাব সংসদে উপস্থাপনা কতটা যৌক্তিক, এটি একটি প্রশ্নবিদ্ধ বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী দাবি করেছেন বাংলাদেশের উন্নয়নে কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সেখানে বলে রাখা ভালো যে বাংলাদেশে 2024 সালে আমরা যে প্রবৃদ্ধি দেখেছি, তার পিছনেও রয়েছে টেকনোলজিক্যাল ইনোভেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। কৃষির প্রতিটি সেকশনে উৎপাদন বৃদ্ধির জন্য যান্ত্রিকীকরণ ও জৈব প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা শিক্ষা এবং মানব সম্পদ খাতের অন্তর্ভুক্ত। তাই শুধুমাত্র গতানুগতিক কৃষি দিয়ে বাংলাদেশের সার্বিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। অপরদিকে আমরা জানি বাংলাদেশ আয়তনের দিক থেকে একটি ক্ষুদ্র দেশ, যার আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি, তা আমাদের সকলেরই জানা। আর এই ছোট দেশটাকে কৃষিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া আত্মঘাতী বলে আমি মনে করি। 2014 সালে কৃষি ব্যুরোর এক তথ্য অনুযায়ী মোট আবাদযোগ্য জমির পরিমাণ 88,29,000 হেক্টর মাত্র। এই স্বল্প পরিমাণ জমি দিয়ে বাংলাদেশের বিশ্বায়নের যুগে বাংলাদেশের আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা প্রায় অসম্ভব। তাই দেশটিকে টেকসই উন্নয়নের জন্য অন্যান্য খাতেরগুলোর মধ্যে একটি হচ্ছে শিক্ষা এবং মানব সম্পদ। দক্ষ জনশক্তি ছাড়া কোনো দেশ দীর্ঘমেয়াদী উন্নতি করতে পারে না। আমাদের জনসংখ্যার একটি বিশাল অংশ তরুণ এবং তাদের দক্ষ করে তুলতে শিক্ষা, প্রশিক্ষণ, কর্মমুখী শিক্ষার গুরুত্ব দেওয়া প্রয়োজন। সর্বাধিক গুরুত্ব আমরা যদি কৃষিকে দিই, তাহলে এই খাতকে পিছিয়ে রাখা হবে, এই প্রজন্মকে পিছিয়ে রাখা হবে, যা হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়াও যদি আমরা শিল্প এবং পরিষেবা খাতের দিকে লক্ষ্য করি, যা আমি আগেই বলেছি, জিডিপিতে তাদের অবদান কৃষির থেকে অনেক বেশি। এছাড়া এইসব খাত লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস। যদি আমরা সর্বাধিক গুরুত্ব কৃষিকে দিই, তাহলে এইসব খাতের বিকাশ ব্যাহত হবে, যার দরুন দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়বে। মাননীয় স্পিকার, আমরা মনে করি এবং মাননীয় স্পিকার লক্ষ্য করবেন, সে বলে গেল হয়তো আমাদের খাজা নুরুল ইসলাম মেডিকেল হাসপাতাল নাকি প্রযুক্তির জন্য জানাশোনা নাই। সে হয়তো আশেপাশের এলাকার মানুষের কাছ থেকে খবর নেয়নি। আশেপাশের এলাকার যত পরীক্ষা নিরীক্ষার জন্য সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান, তা হচ্ছে খাজা নুরুল ইসলাম মেডিকেল কলেজ। আপনি জায়গায় খোঁজ নিয়ে দেখবেন। মাননীয় স্পিকার, আমরা মনে করি দেশের উন্নয়নের জন্য শুধুমাত্র কৃষির উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে আত্মঘাতী। একটি সফল টেকসই উন্নয়নের জন্য বহুমুখী খাতের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। তাই আমরা এই প্রস্তাবের বিপক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মৃদুল হাসান রাকিবকে এ পর্যায়ে সরকার দলীয় হুইপ তানিয়া খাতুন রানীকে প্রস্তাবের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। সরকার দলীয় হুইপ তানিয়া খাতুন রানী। আরেকটু নিচু করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের এই মহান সংসদে আমার কিছু বলার সুযোগ বর্তমানে বাংলাদেশ প্রথম পাট উৎপাদনে দ্বিতীয়, ধান এবং সবজি উৎপাদনে তৃতীয়, অপরদিকে পোশাক রপ্তানিতে দ্বিতীয়, পোশাক তৈরির কাঁচামাল আমদানিতেও দ্বিতীয়, শিক্ষাখাত নন প্রোডাক্টিভ, রপ্তানি পণ্য এখন আমদানির তালিকায়। ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আমি আমার দলের প্রধানমন্ত্রীর সাথে সহমত পোষণ করে এই দাবি জানাচ্ছি যে আজকের এই মহান সংসদ বাংলাদেশের উন্নয়নে কৃষিকেই সর্বাধিক গুরুত্ব দেবে। মাননীয় স্পিকার, পরিসংখ্যান ব্যুরো এবং কৃষি বিভাগের তথ্য মতে বাংলাদেশের মোট জমির পরিমাণ 3,57,00,000 একর, মোট আবাদযোগ্য জমির পরিমাণ 2,01,05,700 একর, যা মোট জমির প্রায় 59%। মাননীয় স্পিকার, মোট আবাদযোগ্য প্রতি জমির পরিমাণ 2,25,551 একর। বাংলাদেশে প্রায় 41% মানুষ কৃষি নির্ভর। বাংলাদেশের 73টি স্থানে হর্টিকালচার সেন্টার রয়েছে, যেখানে আবহাওয়া নির্ভর দেশি বিদেশি বিভিন্ন জাতের সবজি এবং চারা উৎপন্ন করা হচ্ছে। মাননীয় স্পিকার, বর্তমানে বাংলাদেশের প্রায় 25,90,000 মানুষ বেকার। বেকারত্ব হলো একটা দেশের ব্যাধি শুরু করে। এই ব্যাধিকে দূর করতে বাংলাদেশের হর্টিকালচার সেন্টার, পল্লী উন্নয়ন একাডেমি এবং যুব উন্নয়ন একাডেমিগুলো বিভিন্ন স্বল্প এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে
কৃষি উদ্যোক্তা বাড়িয়ে শিক্ষিত এবং নিরক্ষর উভয় বেকারত্ব দূর করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। কৃষি বিভাগের পরিকল্পনা অনুযায়ী আমার বিরোধী দলীয় সম্মানিত নেতা যে কথাটা বলে গেলেন যে বন্যা কবলিত মানুষের অবস্থা, মাননীয় স্পিকার 2024-25 অর্থ বছরে সরিষা উৎপাদন বাড়বে, যেটা প্রয়োজনের প্রায় 80 ভাগ। সেই সাথে যদি আমরা বন্যা কবলিত প্রায় 3,48,000 হেক্টর জমিতে স্বল্প মেয়াদের স্বল্প খরচে পানি নেমে যাওয়ার সাথে সাথে সরিষা চাষ করি, তাহলে আমাদের 8 থেকে 10 ভাগ ভোজ্য তেলের চাহিদা মিটবে। সেই সাথে বন্যা কবলিত মানুষের জনজীবনের স্বস্তি ফিরে আসবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের বিগত বছরগুলোতে লক্ষ্য করি তাহলে বিশ্বের যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে বাংলাদেশের নিত্য পণ্যের বাজারে আমরা আমূল পরিবর্তন দেখি। মাননীয় স্পিকার, যদি আমরা একক আমদানি নির্ভরশীলতা কাটিয়ে উঠতে না পারি তাহলে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থানের মানুষ আমাদের এই পরিস্থিতির সুযোগ হয়। মাননীয় স্পিকার, ভারতে পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে বাংলাদেশে কয়েক ঘন্টার ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বাড়ে 100 থেকে 120 টাকা। এটা আমার কথা নয় মাননীয় স্পিকার, এটা 11 ডিসেম্বর 2023 সালে বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে 2023 সালে 2023-24 অর্থ বছরে পেঁয়াজ উৎপন্ন হয়েছে প্রায় 38 লক্ষ টন। বিপরীতে বাংলাদেশের পেঁয়াজের প্রয়োজন মাত্র 34 লক্ষ টন। বাংলাদেশের মোট পেঁয়াজের চাহিদার প্রায় 40% আমদানি করতে হয়। সেই সাথে উৎপাদনের 30% পেঁয়াজ প্রতি বছর পচে যায়। তথ্যসূত্র প্রথম আলো। মাননীয় স্পিকার, যেখানে গত বছর নেদারল্যান্ড মোট রপ্তানিকৃত পেঁয়াজের 20% রপ্তানি করে 81,52,00,000 US ডলার আয় করে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রয়োজনের অধিক উৎপন্ন করেও সংরক্ষণ ব্যবস্থা এবং জাত উন্নয়নগত গবেষণার অভাবে আজও আমদানি করে চলছে। মাননীয় স্পিকার, সেই জন্যই এই সংসদ কৃষিকে সর্বাধিক গুরুত্ব দেবে। মাননীয় স্পিকার, আমাদের কম বেশি সবারই জানা আছে যে স্বাধীনতার পরপরই যুক্তরাষ্ট্রের একজন কূটনৈতিক বাংলাদেশকে ইন্টারন্যাশনাল বাস্কেট ক্যাম্প বলে মন্তব্য করেছিলেন। এটা যথেষ্ট কারণ রয়েছে মাননীয় স্পিকার, কারণ ওই সময় আমাদের দেশে 4,55,00,000 টন, কিন্তু আমরা চাল উৎপন্ন করতে পারতাম মাত্র 1,10,00,000 টন। বাকি 45,00,000 টন চাল আমদানির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা না থাকায় বিশ্বের বিভিন্ন দাতা দেশ এবং আন্তর্জাতিক সংস্থার কাছে ভিক্ষার হাত পাতা ছাড়ার কোনো সুযোগ ছিল না মাননীয় স্পিকার। কিন্তু বর্তমানে বাংলাদেশের BRRI সক্রিয় তৎপরতায় বাংলাদেশের চাল আমদানি প্রায় শূন্যের খাতায়। গত বছর দৈনিক মাথাপিছু চাল উৎপন্ন হয়েছে 400 গ্রাম, যা প্রয়োজনের থেকেও বেশি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি বাংলাদেশের জিডিপিতে বাংলাদেশের কৃষিখাতের অবদান 13.07। সামনে এই হার আরো বাড়বে ইনশাআল্লাহ। এই হার বাড়ানোর জন্যই কৃষিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। মাননীয় স্পিকার, দৈনিক শ্রম মজুরি 500 থেকে 700 টাকা। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমার সম্মানিত বিরোধী দলকে একটা প্রশ্ন করতে চাই। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় 2784 মার্কিন ডলার। এই আয় কি শুধু মালিক শ্রমিকের উভয় নাকি শুধুমাত্র 2921টি শ্রমিক কারখানার মালিকের? মাননীয় স্পিকার, শুধুমাত্র মালিককেই মাননীয় স্পিকার। যদি তাই না হতো তাহলে বকেয়া বেতন আদায়ের জন্য শ্রমিকরা BGME এর ভবন ঘেরাও করতো না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ডক্টর FH আনসারির মতো কৃষকের সংকট যদি আমরা এই বিষয়ে এগিয়ে যাই তাহলে বাংলাদেশকে বেকারত্বের কালো ছাড়া আর কখনোই গ্রাস করতে পারবে না মাননীয় স্পিকার। দোয়েল এগ্রো, বিসমিল্লাহ এগ্রো এর উজ্জ্বল দৃষ্টান্ত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ একটা কথাই বলে যেতে চাই যে দেশের যে কোনো অস্থিতিশীল পরিস্থিতিতে অন্যান্য খাতগুলো যখন ধসে পড়ে, ঠিক সেই সময় সবার টিকে থাকে শুধুমাত্র কৃষিখাত মাননীয় স্পিকার। গত 2 মাস তার উজ্জ্বল দৃষ্টান্ত। মাননীয় স্পিকার, আমরা যদি বাংলাদেশকে একটি মানবতার কল্পনা করি তাহলে অর্থনীতি তার মস্তিষ্ক, আর যদি অর্থনীতি মস্তিষ্ক হয় তাহলে কৃষিখাত হচ্ছে সেই মানবদের হৃৎপিণ্ড মাননীয় স্পিকার। এর জন্য আজকের এই মহান সংসদ কৃষিকেই সর্বাধিক গুরুত্ব দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে এই প্রস্তাবের বিপক্ষে বিরোধী দলীয় হুইপ সুবর্ণা আহমেদ। মাননীয় স্পিকার, আমার দলের মাননীয় নেতা বলে গিয়েছেন শুধুমাত্র কৃষির উপর নির্ভরশীল থাকা একটি ঝুঁকিপূর্ণ কৌশল। আমরা সকলেই জানি কৃষিখাত জলবায়ু পরিবর্তনের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। খরা, বন্যা, নদী ভাঙন, লবণাক্ততা বাংলাদেশের কৃষি উৎপাদনকে প্রভাবিত করে। 2017 সালে শুধুমাত্র বন্যার কারণে দেশের কৃষিতে প্রায় $3 বিলিয়ন ক্ষতি হয়েছে, তথ্যসূত্র উইকিপিডিয়া। মাননীয় স্পিকার, 2020 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে একাধিক বিধ্বংসী বন্যা হয়েছে, যার ফলে বাংলাদেশের কৃষিতে ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে। চলতি বছর ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে প্রশ্ন করার সুযোগ প্রদানের জন্য। পয়েন্ট অফ ইনফরমেশন চাচ্ছি। আমাদের বিরোধী দলের নেতা অন্তত যুক্তি সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলে কৃষিকে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিলে সেটা ঝুঁকির সম্মুখে পড়ে যাবে।
ঠিক আছে, তাহলে আমাদের দল থেকে প্রশ্ন করছি, আপনারা কৃষি খাতের পরিবর্তনে কোন খাতকে বাংলাদেশের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিবেন বলে মনে করছেন, সেটা এখনো আমাদের কাছে স্পষ্ট বলে মনে হচ্ছে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। বিরোধী দলের হুইপ সুবর্ণ আহমেদ, আপনি বুঝতে পেরেছেন যে সরকার দলীয় সংসদ সদস্য নুসরাত জাহান বুশরা আপনাকে যে প্রশ্ন করেছেন উত্তরটা দিবেন। আমার দলীয় সংসদ সদস্য যিনি আছেন তিনি আপনার প্রশ্নের উত্তরটি ব্যাখ্যা করে যাবেন। মাননীয় স্পিকার, 2020 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে একাধিক বিধ্বংসী বন্যা হয়েছে, যার ফলে বাংলাদেশের কৃষিতে ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে। চলতি বছর বন্যায় প্রায় 2,96,852 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। মৎস্য খাতে আনুমানিক 122 বিলিয়ন মার্কিন ডলার এবং গবাদি পশু খাতে 34 মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে। এজন্য মাননীয় স্পিকার, শুধুমাত্র কৃষিকে সর্বোচ্চ না দিয়ে বহুমুখী খাতের সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা উচিত, তবেই বাংলাদেশের সার্বিক উন্নয়ন সম্ভব। মাননীয় স্পিকার, আমরা যদি দেশের সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করি, সেক্ষেত্রে প্রথমেই বলতে পারি শিক্ষা খাতের কথা। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। একই জমিতে একজন শিক্ষিত এবং একজন অশিক্ষিত ব্যক্তিকে যদি চাষ করতে দেওয়া হয়, নিঃসন্দেহে যে ব্যক্তিটি শিক্ষিত তার জমির ফলন বেশি হবে। শুধুমাত্র তাই নয়, কৃষি খাতে ব্যবহৃত যে সব যন্ত্রপাতি এবং রাসায়নিক দ্রব্য রয়েছে সেগুলো তৈরির জন্য অবশ্যই শিক্ষিত লোকবল দরকার। অথচ আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার বেহাদশা। তাই কৃষিকে গুরুত্ব দেওয়ার আগে শিক্ষা খাতে গুরুত্ব দেওয়া বেশি জরুরি। মাননীয় স্পিকার, কৃষির মাধ্যমে শিক্ষা নয়, বরং শিক্ষার মাধ্যমে কৃষির উন্নয়ন সম্ভব। মাননীয় বিরোধী দল হুইপ সরকার দলীয় প্রধানমন্ত্রী বিন মোরসালিন, আপনার প্রশ্ন পয়েন্ট অফ ইনফরমেশন। আচ্ছা, পয়েন্ট অফ ইনফরমেশন একটা প্রশ্ন আছে, বলেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি বিরোধী দলের মাননীয় হুইপের কাছে, মানে সংসদ সদস্যের কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আপনারা বারবার যে প্রাকৃতিক দুর্যোগের কথা বললেন, কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে বলেছি যে হর্টিকালচার সেন্টারের কথা এবং এই ধরনের যে ব্যাপারগুলো বলেছি, এবং ঠিক সেই কারণেই আমাদের কৃষিকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা কিন্তু আমরা বলেছিলাম। এবং শিক্ষা খাতের ব্যাপারটা কিন্তু আমরা স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলাম যে স্বচ্ছ জলধারার মতো, যে পাত্রে রাখবেন তার সাথে সংশ্লিষ্ট, যখন কৃষির সাথে যুক্ত হয় তখন তার কৃষি শিক্ষা বা কৃষি খাতের আওতাভুক্ত। তাহলে আপনারা মূলত এখানে শিক্ষা বলতে ঠিক আলাদাভাবে কি বোঝাচ্ছেন, এবং বারবার যে প্রাকৃতিক দুর্যোগের কথা বলছেন সেটা ঠিক কেন বলছেন, আশা করি আপনি ব্যাখ্যা করবেন। মাননীয় বিরোধী দল হুইপ, আশা করি আপনি সরকার দলীয় প্রধানের বক্তব্য বুঝতে পেরেছেন বা তার প্রশ্ন বুঝতে পেরেছেন। আপনার প্রশ্নটির উত্তর আমার দলীয় সংসদ সদস্য উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, যেখানে কৃষি দাঁড়িয়ে আছে শিক্ষার উপর, সেখানে কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। মাননীয় স্পিকার, বাংলাদেশের উন্নয়নে তথ্য প্রযুক্তির কোনো বিকল্প নেই। বাংলাদেশে যে কোনো শিল্পের প্রযুক্তির কোনো বিকল্প নেই। প্রযুক্তির গুরুত্ব অপরিহার্য। মাননীয় স্পিকার, কৃষি যেমন শিক্ষার উপর নির্ভরশীল, তেমনি প্রযুক্তির উপরও নির্ভরশীল। কৃষিতে লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার কিন্তু প্রযুক্তির অবদান। তাই কৃষিকে গুরুত্ব দেওয়ার আগে প্রযুক্তিগত শিল্পের দিকে গুরুত্ব দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, এবারে আসি পোশাক শিল্পের কথায়। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র মতে পোশাক শিল্প রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, যা গত 30 বছরে দক্ষিণ এশিয়ার কোনো দেশ এখন পর্যন্ত পারেনি। WTO-র মতে বাংলাদেশ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে 42তম। আর এই 42তম হওয়ার পিছনে কৃষির বৃহৎ অবদান না থাকলেও পোশাক শিল্পের অবদান অনস্বীকার্য। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এবং BGME পরিসংখ্যান অনুসারে প্রায় 2 কোটি মানুষ সরাসরি পোশাক শিল্পের উপর নির্ভরশীল। এরকম একটি সম্ভাবনাময় খাতকে আরো বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। মাননীয় স্পিকার, শুধুমাত্র কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব না দিয়ে এই সব বহুমুখী খাতের গুরুত্ব দিলে দেশের সর্বোচ্চ উন্নয়ন সম্ভব। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, 2021-22 অর্থ বছরে বাংলাদেশের পোশাক শিল্পের রপ্তানির পরিমাণ প্রায় 43 বিলিয়ন মার্কিন ডলার, যা কিনা মোট রপ্তানির প্রায় 81 ভাগ। দেশের মোট রপ্তানির 81 ভাগকে যদি সর্বাধিক গুরুত্ব না দিয়ে শুধুমাত্র কৃষি খাতকে সর্বাধিক গুরুত্ব দেয়, তাহলে দেশের অর্থনীতির মুখ থুবড়ে পড়তে বেশি সময় লাগবে না। মাননীয় স্পিকার, বর্তমানে শিক্ষিত তরুণীরা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কে পেশা হিসেবে বেছে নিয়েছেন। এখন ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজের চুক্তি করে সেই কাজ অনলাইনের মাধ্যমে ফিরিয়ে দেওয়াকে বলে ফ্রিল্যান্সিং। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে ফ্রিল্যান্সারের সংখ্যা ছিল 6 লক্ষ, যার শতকরা হারে দেশে প্রায় 27%। আমরা জানি আমাদের বাংলাদেশের এখনো অনেক অঞ্চলে তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের সঠিক পরিমাণ সরবরাহ নেই। তাই এই খাতে গুরুত্ব দিলে মাননীয় স্পিকার দেশের সর্বোচ্চ উন্নয়ন সম্ভব। মাননীয় স্পিকার, বাংলাদেশ আয়তনের দিক থেকে ছোট হলেও এর জনসংখ্যা বিশাল। বাংলাদেশের অর্থনৈতিক তাৎপর্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রেমিটেন্স যোদ্ধারা। বাংলাদেশের ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালে প্রবাসী বাঙালিরা প্রায়
ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিরোধী দলীয় হুইপ মাননীয় সংসদ সদস্য সুবর্ণা আহমেদ। এই পর্যায়ে এই প্রস্তাবের পক্ষে বলার জন্য সরকার দলীয় সংসদ সদস্য নুসরাত জাহান বসরাকে অনুরোধ করছি। মাননীয় সংসদ সদস্য নুসরাত জাহান বসরা এই প্রস্তাবের পক্ষে বক্তব্য দেবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে এই অধিবেশন কক্ষে সম্মানিত সংসদ মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আজকে আমাদের সরকার দলীয় পক্ষ থেকে প্রস্তাব উপস্থাপন করা হয়েছে, এই সংসদ বাংলাদেশের উন্নয়নে কৃষিকেই সর্বাধিক গুরুত্ব দেবে। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলের নেতা এবং উপনেতা তাদের বক্তব্যে যে দিকগুলো ফুটিয়ে তুলেছে, আমরা যদি বিশেষভাবে লক্ষ্য করি, আমাদের সরকারি দলের প্রধানমন্ত্রী সেগুলো সবার আগে অত্যন্ত সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে গিয়েছে। তারা যে বারবার বহুমুখী খাতে উন্নয়নের কথা বলছে, বহুমুখী খাতকে প্রাধান্য দেওয়ার কথা বলছে, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বহুমুখী খাতটিকে গুরুত্ব দেওয়ার জন্যই সবার আগে কৃষি খাতকে গুরুত্ব দিতে চাচ্ছি। বিরোধী দলীয় নেতার প্রত্যেকটি কথার অন্তত যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমি দিয়ে যাচ্ছি। তিনি বলেছেন শিক্ষিত এবং অশিক্ষিত কৃষককে যদি একই জমিতে দেওয়া হয়, তাহলে যে কৃষক শিক্ষিত তার জমিতে ভালো ফসল ফলবে, এটা আমরা জানি। আর এই জন্যই আমরা কৃষি খাতকে সর্বাধিক গুরুত্ব দিতে যাচ্ছি, যার মাধ্যমে কৃষকদেরকে আমরা সঠিক প্রশিক্ষণ দিতে পারবো। বিভিন্ন ট্রেনিং সেন্টারের মাধ্যমে তাদেরকে আমরা কৃষি সংক্রান্ত সকল ধরনের জ্ঞান দিতে পারবো এবং যার প্রয়োগ আমরা দেখতে পারবো আমাদের বাংলাদেশের সোনার ফসলগুলোতে এবং সেই মাঠগুলোতে। বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা একটি দেশ, বাংলাদেশ ষড়ঋতুর একটি দেশ। যা আমাদের কাছে আছে সেগুলোকে বাদ দিয়ে আমরা আকাশ কুসুম চিন্তা নিয়ে বসে আছি। আর সেই জন্যই আমরা বাংলাদেশের বিরাট একটি শতাংশ যেখানে জমির উপর নির্ভরশীল, আবাদি জমি এবং মাটির উপর নির্ভরশীল, সেই উর্বর জমিকে বাদ দিয়ে আমরা প্রযুক্তিকে বারবার টেনে নিয়ে আসছি, প্রযুক্তিকে উন্নয়নের কথা চিন্তা করছি। কৃষি দাঁড়িয়ে আছে শিক্ষার উপর, কিন্তু না, বাংলাদেশের গোটা অর্থনৈতিক মেরুদণ্ড দাঁড়িয়ে আছে কৃষির উপর এবং শুধুমাত্র কৃষির উপর। তারা বলে গেছে পোশাক খাতের কথা, কিন্তু আমার দলের সরকার দলীয় প্রধানমন্ত্রী প্রথমেই বলে গেছে যে পোশাক শিল্পের যে কাঁচামাল অর্থাৎ সুতা, সেটি আসে কৃষি থেকে। এছাড়াও বনজ সম্পদ এবং ওষুধ শিল্পের অন্যান্য কাঁচামালও আসে কৃষি থেকে। যদি আমরা ফ্রিল্যান্সিং এর কথা বলতে চাই, বাংলাদেশের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখন পর্যন্ত সুষ্ঠু ইন্টারনেট ব্যবস্থা পৌঁছানো সম্ভব হয়নি। এছাড়াও ইন্টারনেট ব্যবস্থা যে কোনো সময় বন্ধ থাকে, যার ফলশ্রুতিতে আমরা গত জুলাই মাসে 10 দিন গোটা বাংলাদেশ ছিল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছিল না। ফ্রিল্যান্সিংটা তখন কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে দিয়ে গেল, কিন্তু তখন আমার কাছে উর্বর জমি ছিল, আমার কাছে পলি মাটি ছিল। আমি যদি সেই খাতে সর্বাধিক গুরুত্ব দিতাম, তাহলে সেই সময় আমাদের অর্থনীতির চিন্তা করতে হতো না এবং আমাদের হাত পা গুটিয়ে বসে থাকতে হতো না। মাননীয় স্পিকার, বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস যিনি 3-0 থিওরির জন্য সারা বিশ্বের কাছে বিখ্যাত। যদি একটু সেই 3-0 থিওরির দিকে আমরা তাকাই, সেই 3টি থিওরি হচ্ছে কোনো বেকারত্ব থাকবে না, কোনো বেকারত্ব থাকবে না, কোনো হচ্ছে কার্বনের কোনো দূষণ থাকবে না, হ্যাঁ, এবং আচ্ছা, যদি আমরা 3-0 থিওরির দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো শুধুমাত্র কৃষিতেই আমরা এই তিনটি দিককেই হচ্ছে প্রতিহত করতে পারবো। আমাদের যদি সঠিক কৃষি ব্যবস্থাপনা থাকে, যদি কৃষিকে আমরা সর্বাধিক গুরুত্ব দিই, তাহলে আমাদের দেশে কোনো বেকারত্ব থাকবে না। কেননা বিশ্ব ব্যাংকের তথ্য মতে বাংলাদেশের 23-24 অর্থ বছরে 47% বেকারত্ব দূর হয়েছে শুধুমাত্র কৃষি ব্যবস্থার উপর নির্ভর করে। এছাড়াও যদি আমরা কার্বন নিঃসরণের কথা চিন্তা করি, কার্বন নিঃসরণ একটি জলবায়ুকে হুমকির মুখে ফেলে দেয়, কিন্তু অধিক বনায়ন সেই হুমকিকে কমিয়ে আনতে সক্ষম। অর্থাৎ 3-0 থিওরির যে মূল ভিত্তি, সেটি প্রযুক্তির উপর দাঁড়িয়ে নয়, সেটি দাঁড়িয়ে কৃষির উপর। তারা বারবার জিডিপির উন্নয়নের খাতের কথা বলে যাচ্ছে, জিডিপির উন্নয়নের খাত। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেতা মাননীয় সংসদ সদস্য সরকার দলীয় সংসদ সদস্য নুসরাত জাহান বসরার কাছে প্রশ্ন করবেন, প্রশ্ন করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে কিছু বলার সুযোগ। সংসদ দলীয় সদস্য বলে গেলেন 3-0 কথা, সেখানে একটা পয়েন্ট আছে আনএমপ্লয়মেন্ট। আপনি কৃষি দ্বারা বাংলাদেশের বৃহৎ আনএমপ্লয়মেন্টের ব্যাপারটা কিভাবে কভার করবেন, সেটাও দয়া করে বুঝিয়ে দেবেন। ধন্যবাদ।
বিরোধী দলের নেতা তার অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন উপস্থাপনের জন্য। আনএমপ্লয়মেন্ট শব্দের অর্থ বেকারত্ব। সেখানে আমরা কৃষি দিয়েই এই বেকারত্ব হ্রাস করতে পারবো। যখন আমরা কৃষিকে সর্বাধিক গুরুত্ব দেব, কৃষি খাতে সর্বাধিক বিনিয়োগ দেব, তখন কৃষি খাতে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে, যেটা আমি এর আগেই উত্তর স্পষ্ট করে গিয়েছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা যদি খেয়াল করি, রেমিটেন্স ও রপ্তানি আয়ে বর্তমানে চলছে নিম্নগতি। রিজার্ভের পতনে রাজস্ব খাতের যায় অবস্থা। ঠিক এরকম একটি পর্যায়ে দাঁড়িয়ে যখন আমার বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে এবং আমার বাংলাদেশকে একটি উন্নয়ন রাষ্ট্রের থেকে পরিণত করতে হবে, তখন আমাদের হাতে সবচেয়ে প্রধান যে দিকটি রয়েছে সেটি হচ্ছে কৃষি, আর যার মাধ্যমে এই বিপ্লবটি সম্ভব। অন্যান্য কথা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় বিরোধী দলীয় নেতা ধন্যবাদ স্পিকার। সে বলে যাচ্ছে আমাদের যখন রপ্তানি মাননীয় বলে আপনাকে সম্বোধন করতে হবে মাননীয় স্পিকার। মাননীয় সরকার দলীয় সদস্য যখন বলে যাচ্ছে আমাদের রিজার্ভ তলানিতে, তখন একমাত্র কৃষি পাটের উত্তোলন করতে, কিন্তু আমি দেখলাম না বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রা ব্যতীত, রেমিটেন্স ব্যতীত কৃষি সর্বোচ্চ গুরুত্ব রেখেছে। সেটা কখনোই না। বিশ্লেষণ হয়ে যাবে। ধন্যবাদ বিরোধী দলের নেতা। আমরা এখন পর্যন্ত এটা দেখছি না, দেখেই আমরা কৃষিকে সর্বাধিক গুরুত্ব দেব, কারণ আমাদের কাছে একমাত্র কৃষি আছে যেটা আমাদেরকে স্বাবলম্বী করতে সক্ষম এবং যেটা আমাদের বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সক্ষম। মাননীয় বিরোধী দলীয় নেতা বলেন। ধন্যবাদ স্পিকার। আমাদের মাননীয় সরকার দলীয় সদস্য যে বলে গেলেন আমরা গুরুত্ব নেব, আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে এমন কি একটি প্রজেক্টে কি আমাদের ইনভেস্ট করা উচিত যেটা অনিশ্চিত, নাকি এমন কোনো খাতে ইনভেস্ট করা উচিত যেটা অলরেডি ভালোভাবে আমাদের বেনিফিট দিচ্ছে? প্রশ্নের জবাব দিয়ে যাবেন। ধন্যবাদ বিরোধী দলের নেতা। কৃষিকে আপনারা এমন একটি জায়গায় অনিশ্চিত একটি খাত বলে গেছেন, যখন বাংলাদেশ ষড়ঋতুর দেশ আর যখন বাংলাদেশ উর্বর একটি পলিমাটির জমি, ঠিক সেই সময় আপনি কিভাবে কৃষিকে একটি অনুপযোগী খাত বলে হচ্ছে বিবেচনা করছেন? আপনি যদি খাদ্য না পান, তখন আপনার প্রযুক্তিগত দিক দিয়ে কোনো উন্নয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে না। বরং আমরা যদি কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বেশি পরিমাণে ফসল উৎপাদন করি এবং সেগুলোকে রিজার্ভ করে রাখি, তাহলে যেই দেশগুলো, প্রত্যেকটি দেশেই কিন্তু কি খাবারের সংকট দেখার একটি সম্ভাবনা থেকে যায়, কিন্তু অন্যান্য দেশ প্রযুক্তিগত খাত দিয়ে অনেক বেশি উন্নত, তারা কখনোই বাংলাদেশের কাছ থেকে প্রযুক্তিগত খাত থেকে সাহায্য চাইবে না। মাননীয় স্পিকার, তাদের যদি সাহায্য চাইতে হয়, তাদেরকে আমাদের কৃষি পণ্য দিয়ে সাহায্য করতে হবে এবং তাদেরকে খাদ্যের চাহিদা মিটিয়ে আমাদেরকে সাহায্য করতে হবে। এবং তখন আমরা শুধু আমাদের দেশের চাহিদা পূরণ করতে পারবো না, সেই চাহিদা পূরণ করে সেগুলো আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আমরা জানি বাংলাদেশ এবং পৃথিবীর সবগুলো দেশ সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে, আর যেখানে একমাত্র কৃষি হতে পারে সেই সাস্টেইনেবল ডেভেলপমেন্টের একমাত্র এবং প্রধান সহায়ক। জেনে অবাক হবেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের, এমনকি যারা পৃথিবীর এবং অন্যান্য অনেক বেশি অর্থ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে, মার্ক জুকারবার্গের মতো মানুষ, তারা হচ্ছে ল্যান্ড অর্থাৎ জমি কেনার দিকে অধিক পরিমাণে আগ্রহী হচ্ছে, কারণ তারা খেয়াল করছে বর্তমানে বৈদেশিক মুদ্রা এবং বৈদেশিক অর্থনীতির যে অবস্থা, আন্তর্জাতিক বাজারে যে অবস্থা, তাতে করে খুব শীঘ্রই খাদ্যের সংকটে পড়বে বাংলাদেশেও বিভিন্ন দেশ, পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ। এই জন্য তারা চিন্তা করছে যাদের কাছে অধিক পরিমাণে জমি থাকবে তারাই হচ্ছে যখন পরিমাণে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, যার জন্য প্রচুর পরিমাণে ল্যান্ড কেনার দিকে তারা ঝুঁকে পড়ছে, সেই দিকে তারা প্রযুক্তি খাতকে গুরুত্ব দিচ্ছে না। আর আমরা কখনোই বলিনি আমরা অন্যান্য খাতকে গুরুত্ব দেব না, আমরা সর্বাধিক এবং সবার আগে কৃষিকে গুরুত্ব দেব। কৃষিকে গুরুত্ব দিয়ে আমরা বাংলাদেশকে একটি অর্থনৈতিক উন্নয়নের জায়গায় নিয়ে যাব, একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাব, তারপর আমরা পর্যায়ক্রমে অন্যান্য খাতকে গুরুত্ব দেব। আশা করি আমাদের বিরোধী দলের নেতা আজকে আমাদের এই উপস্থাপন এবং আমাদের এই প্রস্তাব উপস্থাপনের বিষয়টি যৌক্তিকভাবে বোঝার চেষ্টা করবে। সবশেষে বলতে চাই মাহমুদ নজরুলের একটি কবিতার কথা, শোনো অফিসার, মন্ত্রী, সচিব, ঋষি, সবকিছু ধ্বংস হলে ধ্বংস হবে না কৃষি। কৃষি মানুষের আদিম পেশা, কৃষি হবে শেষ, কৃষিতে যারা উন্নত হবে হবে না তাদের রেশ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় সরকার দলের সংসদ সদস্য নুসরাত জাহান বুসরা। এই পর্যায়ে বিরোধী দলীয় সংসদ সদস্য রায়হান খান অনুরোধ করবো, মাননীয় সংসদ সদস্য রায়হান খান, আপনি আপনার পক্ষে বক্তব্য স্থাপন করুন।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই সংসদে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই সংসদে উত্থাপিত বিষয়টি হচ্ছে এই সংসদ বাংলাদেশের উন্নয়নে কৃষিকে সর্বাধিক গুরুত্ব দেবে। আমার দলের মাননীয় দলীয় নেতা ও দলীয় উপনেতা ইতিপূর্বে সংস্থাপন করে গেছেন, সংজ্ঞায়ন করে গেছেন এবং চুক্তি খণ্ডনের মাধ্যমে দেখিয়ে দিয়ে গেছেন বাংলাদেশের সার্বিক উন্নয়নের স্বার্থে কৃষিকে সর্বাধিক গুরুত্ব না দিয়ে আধুনিক শিল্প খাত, প্রযুক্তি খাত, সেবা খাত, শিক্ষা ও গবেষণা খাতকে আমরা সর্বাধিক গুরুত্ব দেব। শুরুতেই মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্যের একটা প্রশ্ন করেছিল, সেটার উত্তর দিয়ে যেতে চাই। তারা প্রশ্ন করেছিল কোন খাতে সর্বাধিক গুরুত্ব দিব। আমরা বলতে চাই বহুমুখী আধুনিক শিল্প প্রযুক্তিতে আমরা সর্বাধিক গুরুত্ব দিব। মাননীয় স্পিকার তিনি আরো উল্লেখ করে গেছেন বেকারত্বের কথা। বেকারত্ব মাননীয় স্পিকার সংসদ সদস্য সরকার দলের প্রধানমন্ত্রী বিন আমিন মোরসেলিন আপনাকে প্রশ্ন করবেন। মাননীয় স্পিকার, আমরা যখন বারবারই বলছিলাম যে আমরা হচ্ছে কৃষিকেই সর্বাধিক গুরুত্ব দেব, বহুমুখী খাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, এবং আমি আমার বক্তব্যের সময় সুস্পষ্টভাবে বলেছিলাম যে বহুমুখী খাত বলতে আপনারা যে ব্যাপারগুলোকে বোঝাচ্ছেন সেগুলোর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত কৃষি। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে মূলত কৃষিকে বাদ দিয়ে বহুমুখী খাতের উন্নয়ন করবেন সেটা আশা করি আপনি উত্তর দেবেন। মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে এত সুন্দর একটা প্রশ্ন উপস্থাপন করার জন্য। তার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে তিনি যে প্রশ্নটি করলেন সেটি হচ্ছে এই খাতটি মূলত হচ্ছে এতটা গুরুত্ব ডিজার্ভ করে না, কখনোই করে না মাননীয় স্পিকার। তিনি আরো বলে গেছেন বেকারত্বের কথা। বেকারত্ব কিভাবে বুঝবে? বেকারত্ব বুঝতে পারে আমাদের মানব সম্পদ উন্নয়ন, ইপিজেড নির্মাণ এবং অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে। মাননীয় স্পিকার, আমরা জিডিপির দিকে সদস্য সরকার দলের প্রধানমন্ত্রী প্রশ্ন ইনফরমেশন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য যখন বললেন যে কৃষি খাত এতটা গুরুত্ব ডিজার্ভ করে না, কিন্তু ঠিক কিভাবে এটা ডিজার্ভ করে না মাননীয় স্পিকার, এটা আমরা তার কাছে জানতে চাই কেন ডিজার্ভ করে না। যেখানে বহুমুখী খাতের প্রত্যেকটা ব্যাপারে তিনি প্রত্যেকটা ব্যাপার দেখাবেন যে এটার সাথে কৃষি সংশ্লিষ্ট নয়, এভাবে তিনি একটু দেখাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমি তথ্য এবং তথ্যের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দিয়ে যাবো আশা করছি। আমরা যদি বাংলাদেশের জিডিপির দিকে তাকাই, 2000 থেকে 2001 অর্থ বছরে বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান ছিল 20.4%, সেখানে শিল্পের অবদান ছিল 23.8%, যেটা কিনা 2022-23 অর্থ বছরে কৃষির অবদান নিম্নে এসে দাঁড়ায় 11% এবং শিল্পের অবদান দাঁড়ায় 37.56%। একটু লক্ষ্য করুন মাননীয় স্পিকার, 2000 থেকে 2001 অর্থ বছরে বাংলাদেশ ছিল একটি নিম্ন আয়ের দেশ এবং 2022-23 অর্থ বছরে বাংলাদেশ হচ্ছে একটি বিশ্বমঞ্চে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত। একটি নিম্ন আয়ের দেশ থেকে শিল্পখাতে প্রবৃদ্ধি ঘটিয়ে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বমঞ্চে পরিচিত। মাননীয় স্পিকার, আমরা মানব সম্পদের গুরুত্বর কথাটি বুঝিয়ে যেতে চাই। মাননীয় স্পিকার, মানব সম্পদের গুরুত্ব যে কতটা সেটি আমরা বুঝতে পারবো বর্তমান সময়ের একটি ঘটনা দ্বারা। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদুল পলক তিনি বলেছিলেন, তিনি যে করুণ আকুত মিনতির মাধ্যমে রেমিটেন্স চেয়ে যে মানব সম্পদের গুরুত্ব সম্পর্কে বুঝিয়ে দিয়েছেন, তাকে কোনোভাবে অস্বীকার করতে পারবেন? সেটাকে কৃষির মাধ্যমে কখনোই সম্ভব পূরণ করা রেমিটেন্সের অভাব, যেটাকে আমরা মানব সম্পদ হিসেবে উল্লেখ করছি। মাননীয় স্পিকার, আমরা ইপিজেডের কথা উল্লেখ করে যেতে চাই। বাংলাদেশে 8টি রপ্তানিকারক এলাকা বা ইপিজেড স্থাপন করা হয়েছে। শুধুমাত্র একটি সম্ভাবনাময় ইপিজেডের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, পদ্মা সেতু ও পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে প্রথমবারের মতো গড়ে তোলা হচ্ছে ইপিজেড। আর এই ইপিজেড প্রকল্পের মাধ্যমে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি 1,500 কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে বলে আশা করা যাচ্ছে। তথ্যচিত্র সময় টিভি, 7 সেপ্টেম্বর 2024। মাননীয় সরকার দলের সংসদ সদস্য, আপনি পয়েন্ট অফ ইনফরমেশন যদি কোশ্চেন করতে চান তাহলে প্রথম 1 মিনিট এবং শেষে 1 মিনিট বাদে মাঝখানে 3 মিনিটের মধ্যে কোশ্চেন করতে হবে। আমাদের পরে 4 মিনিট হয়ে গেছে, তাই না? 4 মিনিট হয়ে গেছে, দুঃখিত মাননীয় সংসদ সদস্য। মাননীয় স্পিকার, আমরা অর্থনৈতিক অঞ্চল সম্পর্কে বলতে চাই। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা 2030 সালের মধ্যে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যেখানে প্রায় 3 কোটি মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য যেহেতু 4 মিনিট হয় নাই, আমি সরকার দলের সংসদ সদস্য নুসরাত জাহান বুশরার পয়েন্ট অফ ইনফরমেশনের কোশ্চেনটা শুনতে চাচ্ছি। বলেন মাননীয় সংসদ সদস্য নুসরাত জাহান বুশরা। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে পয়েন্ট অফ ইনফরমেশন রাখার সুযোগ প্রদানের জন্য।
বিরোধী দলীয় সংসদ সদস্যের কাছে আমার প্রশ্ন থাকছে, তারা ইপিজেডের কথা বলে যাচ্ছে, কিন্তু তিনি কি এই পরিসংখ্যান দেখেনি বাংলাদেশ পাট রপ্তানিতে প্রথম ও উৎপাদনে দ্বিতীয়, সবজিতে প্রতি হেক্টরে ফলন বৃদ্ধিতে প্রথম, চা উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, এবং এগুলো শুধু উৎপাদন না, রপ্তানিতেও বিশ্বের প্রথম শীর্ষের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আমার সোনার বাংলাদেশ। তাহলে তিনি এটিকে কিভাবে অস্বীকার করবে, এবং এটিকে অস্বীকার করে কিভাবে শুধু রেমিটেন্স এবং ফ্রিল্যান্সের দিকেই বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে দিয়ে যাবে? প্রশ্নটির উত্তর দিয়ে যাবে। মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য, আপনি আশা করি বুঝতে পেরেছেন সরকার দলীয় সংসদ সদস্য নুসরাত জাহান কি প্রশ্ন করেছেন, উত্তর দিয়ে যাবেন। ধন্যবাদ সরকার দলীয় সংসদ সদস্যকে এত সুন্দর একটি প্রশ্ন উপস্থাপন করার জন্য। তার প্রশ্নের মূল ব্যাখ্যা যেটা ছিল সেটা হচ্ছে কৃষি খাতের ভূমিকা। তিনি খাদ্য নিরাপত্তা নিয়ে যে এত আমদানি এত উৎপাদন হচ্ছে সেটা সম্পর্কে তিনি বলেছেন। আমি একটা নজির দাঁড় করাতে চাই। খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক ভূমিকায় যেখানে কৃষি খাতের ভূমিকা নিশ্চিত যেটা কিনা বাংলাদেশের নিজেদের চাহিদা যোগানে ব্যর্থ মাননীয় স্পিকার, সেটা কিনা চরমভাবে ব্যর্থ। তারা আজ পেঁয়াজ, চিনি, জিরা, গম, ভুট্টা, সোয়াবিন ইত্যাদি আমরা আমদানি করছি মাননীয় স্পিকার। আমরা একটা কৃষি প্রধান দেশ বাংলাদেশ, তারপর আমাদের আমদানি করতে হবে। আমাদের সরকার দলীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই উপস্থাপন করে গেছেন যে আমাদের দেশ কৃষি নির্ভর হয়েই চলছে। তিনি কিন্তু বলছে চলছে মাননীয় স্পিকার, চলার পরও কেন আমাদের আমদানি করতে হবে মাননীয় স্পিকার? তাহলে আমরা কৃষি প্রধান দেশ হিসেবে কিভাবে দেশের সার্বিক উন্নয়ন সাধিত করবো? মাননীয় স্পিকার, আমরা অর্থনৈতিক অঞ্চলের কথা উল্লেখ করতে চাই। যেটা বলছিলাম 2030 সালের মধ্যে বেজা বা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ অনুযায়ী 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের মাধ্যমে প্রায় 3 কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। মাননীয় স্পিকার, এই প্রকল্পটা যদি বাস্তবায়িত হয় 3 কোটি মানুষের কর্মসংস্থান বাংলাদেশের মতো একটি বেকারত্বের হার বৃদ্ধির দেশে কি রকম গুরুত্বপূর্ণ হতে পারে সেটা কি বোধগম্য হচ্ছে? মাননীয় স্পিকার, কৃষিতে কখনোই এক নাগাড়ে 3 কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ আপনারা দেখিয়ে যেতে পারবেন না। মাননীয় স্পিকার, এতক্ষণ তো বৃহৎ কিছু শিল্পের কথা উল্লেখ করলাম। শুনুন, শত শত ক্ষুদ্র শিল্পের মাঝে কিছু শিল্প দেখিয়ে দেওয়া যাক। জাহাজ শিল্পের কথা উল্লেখ করতে চাই। দেশে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ থেকে বছরে আয় হয় 800 মিলিয়ন বা 80 কোটি ডলারের বেশি, যেখানে কেবল সরকারের রাজস্ব আয় হয় 10 থেকে 12 কোটি ডলার। তথ্যসূত্র কালেরগঞ্জ 9 ডিসেম্বর 2023। একবার ভেবে দেখুন তো, পুনঃপ্রক্রিয়াকরণ হতে যদি আমরা এই পরিমাণ রাজস্ব এবং এই পরিমাণ কর্মসংস্থান তৈরির সুযোগ পাই, সেক্ষেত্রে আমরা যদি এখানে বৃহৎ আকারে পরিকল্পনা করি তাহলে এখান থেকে কি পরিমাণ কর্মসংস্থান এবং কি পরিমাণ অর্থ আয় করে আমরা দেশের অর্থনীতিতে ব্যাপক হারে সমৃদ্ধি করতে পারবো। মাননীয় স্পিকার, কৃষি প্রধান বাংলাদেশ আজ শিল্পের ভিড়ে হারিয়ে গেছে। সোনালী আঁশের দিনগুলো আজ আর নেই। মাননীয় স্পিকার, কৃষি খাতে তারা এত ভূমিকা দেখাচ্ছে, সেই কৃষি প্রধান বাংলাদেশে আজকে আমদানিতে বিশ্বের তৃতীয়। মাননীয় স্পিকার, তথ্যসূত্র প্রথম আলো 23 ডিসেম্বর 2023। মাননীয় স্পিকার, বছরে 80,000 কোটি টাকার খাদ্য ও কৃষি পণ্য আমদানি করা হচ্ছে। তথ্যসূত্র প্রথম পাতা 11 জুলাই 2020। আমি শুধু বলতে চাই, কৃষিক্ষেত্রে তারা যেভাবে গুরুত্ব দিচ্ছে বা সর্বাধিক গুরুত্ব দিচ্ছে, সেই গুরুত্বের মাধ্যমে কখনোই আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং এত বিপুল পরিমাণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্ব হ্রাস পাবে না। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, বাংলাদেশের মতো দেশে বেকারত্বের সমস্যাটা সবচেয়ে বেশি। আমি পরিশেষে বলতে চাই যে বাংলাদেশের সার্বিক উন্নয়নে যদি কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বৃহৎ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে গুরুত্ব কম দেওয়া হয়, তাহলে কখনোই এক নাগারে এতগুলো মানুষের কর্মসংস্থান, দেশের এত অর্থনৈতিক উন্নয়ন, দেশের অবকাঠামোগত উন্নয়ন কখনোই সম্ভব না। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য রাহিম খানকে। আজকের এই সংসদে সরকার দলীয় সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন মোরসালিন প্রস্তাব উপস্থাপন করেছেন, এই সংসদ বাংলাদেশের উন্নয়নে কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিবে। এর পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী, সরকার দলীয় হুইপ এবং সরকার দলীয় সংসদ সদস্য তাদের পক্ষে বক্তব্য উপস্থাপন করেছেন। অপরপক্ষে বিরোধী দলীয় নেতা মাননীয় সংসদ সদস্য মির্জা হাসান রাকিব, বিরোধী দলীয় হুইপ মাননীয় সুবর্ণ আহমেদ এবং বিরোধী দলীয় সংসদ সদস্য মাননীয় রায়হান খান তাদের পক্ষে বক্তব্য উপস্থাপন করেছেন। এখন যুক্তি খণ্ডনের পালা। যুক্তি খণ্ডনে প্রথমে আমি অত্র সংসদের মাননীয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন মোরসালিনকে তার পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য বলছি। তিনি সময় পাবেন 3 মিনিট। যুক্তি খণ্ডনে বিরোধী দলের নেতা মির্জা হাসান রাকিব, তিনি সময় পাবেন 3 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে পুনরায় এই সংসদে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার সম্মানিত মাননীয় সরকার দলের সদস্যরা বলে গেলেন বাংলা সাস্টেইনেবল উন্নতির কথা। আমরা বলে দিতে চাই, তারা যে শব্দটা যেখান থেকে নিয়ে আসছে, তাদের অধিকাংশ দেশই শিল্পের উপর বেশি গুরুত্ব দিচ্ছে।
কৃষির উপরে নয়। তারা বলে গেল বাংলাদেশে একটি অপার সম্ভাবনা রয়েছে, যেখানে বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ এলাকা অঞ্চলে আবাদি জমি কমে দিন দিন বসতি জমিতে পরিণত হচ্ছে, সেখানে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা কৃষিকে কেন্দ্রিক কতটা বিপজ্জনক হতে পারে সেটা প্রশ্নাতীত একটা ব্যাপার। আমি যুক্তিখণ্ডনে যাচ্ছি। আমরা সবাই জানি ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। চলুন দেখি কৃষিতে নির্ভরশীলতা বিগত প্রজন্মের জন্য কেমন ঝুঁকিপূর্ণ ছিল। আমরা বলতে পারি সোভিয়েত ইউনিয়নের পতনের কথা দিয়ে। সোভিয়েত ইউনিয়ন তার কৃষির উপর অতি নির্ভরশীল ছিল, যদিও তার কৃষি উৎপাদন যথেষ্ট ছিল, কিন্তু সম্মিলিত শিল্প প্রযুক্তি এবং সেবা খাতের অগ্রগতিতে তারা পিছিয়ে ছিল। এই একপার্শ্বিক অর্থনীতির কারণে তারা দুর্বল হয়ে পড়ে, যা একসময় তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। এই উদাহরণটি দেখে যে একটি দেশের উন্নয়ন নির্ভর করতে পারে না শুধুমাত্র একটি খাতের উপর, অথবা সেটা যদি হয় কৃষির মতো একটি ভঙ্গুর খাত। আমি বলে যেতে চাই আয়ারল্যান্ডের পটেটো দুর্ভিক্ষের কথা, যা সংঘটিত হয়েছিল 1845 থেকে 1852 সালে। আয়ারল্যান্ডের পটেটো দুর্ভিক্ষ একটি বড় উদাহরণ, যেখানে একটি দেশের অর্থনীতি শুধুমাত্র কৃষির উপরে নির্ভরশীল হলে কি ধরনের বিপর্যয় করতে পারে। পটেটো ফসলের উপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে যখন ওই ফসল ব্যর্থ হয়, তখন ব্যাপক খাদ্য ঘাটতি দেখা যায়, যা দেশের অর্থনীতি এবং জনগণের উপর মারাত্মক প্রভাব ফেলে। একক কৃষির উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া কতটা বিপজ্জনক তার আরেকটি উদাহরণ এটি। আমি বলে যেতে চাই চীনের দ্য গ্রেট লিপ ফরওয়ার্ডের কথা। আপনারা হয়তো এটা অবশ্যই শুনেছেন, যা সংগঠিত হয়েছিল 1954 থেকে 1962 সাল পর্যন্ত। মাও সেতুংয়ের নেতৃত্বে চীন একটি উচ্চবিলাসী প্রকল্প দ্য গ্রেট লিপ ফরওয়ার্ড চালু করে, যা কৃষি এবং শিল্প উভয় ক্ষেত্রে উন্নয়নের চেষ্টা হয়েছিল। তবে কৃষির উপর অতিরিক্ত নির্ভরতা, আপনি চীনের কথা হয়তো জানবেন, তাদের কোন পরিমাণে জমি আছে তার তুলনায় বাংলাদেশ কিছুই না, কিন্তু তারাও যখন কৃষির উপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং উৎপাদন বাড়ানোর জন্য কৃষিখাতে জোর দিতে গিয়ে বড় ধরনের বিপর্যয় ঘটে, যার ফলস্বরূপ চীনে এক মহাদুর্ভিক্ষতা হয়, যাতে কয়েক কোটি মানুষের মৃত্যুবরণ করে। আপনারা অবশ্যই কৃষির উপর গুরুত্ব দিয়ে বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশকে এত বড় দুর্ভিক্ষ এবং মৃত্যুর কারণে নিয়ে যাবেন না। আমি বলতে চাই দক্ষিণ কোরিয়ার শিল্পায়নের কথা। দক্ষিণ কোরিয়া একটি কৃষি নির্ভর দেশ ছিল, এটা আমরা সকলেই জানি, কিন্তু তারা দ্রুত শিল্পায়নের দিকে নজর দেয়, যার কারণে তথ্য প্রযুক্তি শিল্প প্রযুক্তি খাতে ব্যাপক বিনিয়োগ করে, যার ফলাফল আজ আপনাদের সকলের সামনে। সর্বশেষ বলে যেতে চাই আমাদের নিজস্ব দেশ বাংলাদেশের কথা। বাংলাদেশে 1970 থেকে 1980 দশক বাংলাদেশের স্বাধীনতার পর একটি কৃষি নির্ভর দেশ ছিল। তবে ধীরে ধীরে যখন পোশাক শিল্প, ওষুধ শিল্প এবং প্রযুক্তি খাতের উন্নয়ন শুরু হয়, তখন থেকেই অর্থনীতি বিকশিত হয়েছে। এটি সকলে আপনাদের সামনে দৃশ্যমান। তা আমি জোর গলায় বলে যেতে চাই আজকের প্রস্তাবিত বিষয়টি কোনোভাবেই সংসদে গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের সংসদ নেতা এই প্রস্তাবের বিপক্ষে যুক্তি উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে সরকার দলীয় প্রধানমন্ত্রী বিনিয়ামিন মোরসালিন মারুফকে এই প্রস্তাবের পক্ষে সর্বশেষ যুক্তিখণ্ডন স্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে যুক্তি খণ্ডন পর্বে আবারও কথা বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলের সংসদ সদস্যরা যখন বিভিন্ন বিষয়গুলো বলে গেলেন, আমি সরাসরি সেই যুক্তি খণ্ডনের দিকে চলে যাচ্ছি। তো আমাদেরকে প্রথমত বুঝতে হবে বাংলাদেশ তৃতীয় উন্নয়নশীল দেশ বা জাস্ট উন্নয়নশীল দেশ। যে দেশগুলোর জন্য কৃষির উন্নয়ন বেশি উপকারী, সেক্ষেত্রে আমরা প্রথমেই বলবো যে উন্নয়নশীল দেশগুলোর জন্য মূলত কৃষি খাতকে প্রাধান্য দেওয়াটা সর্বাধিক উপযুক্ত। এবং সেই ক্ষেত্রে আমরা যখন অর্থনৈতিক বুনিয়াদকে সামনে নিয়ে যেতে চাইবো, জীবিকার প্রধান উৎস আমাদের কৃষি, সেই জন্য এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য, গ্রামীণ উন্নয়নের জন্য, এবং আমি শুরুতে বলেছিলাম গ্রাম বাঁচলে আমার শহর বাঁচবে, পরিবেশগত প্রেক্ষাপটের কথা, সাস্টেইনেবিলিটি অর্জন করার জন্য আমরা সেগুলো বলেছি, কার্বন নিঃসরণ কমানোর কথা আমরা বলেছি। এছাড়াও কিন্তু তারা যে ব্যাপারগুলো বললেন, যে শিল্প বাজারের কথা বারবার তারা বললেন যে বহুমুখী যে খাতগুলো, যেমন স্বাস্থ্য খাত, সেবা খাত, শিল্প খাত, এগুলো প্রত্যেকটার সাথে কৃষি কিভাবে জড়িত তা কিন্তু আমি প্রথমে আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছিলাম। যে শিল্প খাতে আমাদের সুতার প্রয়োজন হচ্ছে, সেটা আমরা কৃষি থেকে পাচ্ছি। আমরা ওষুধ শিল্পের জন্য যখন যাচ্ছি, সেগুলো র ম্যাটেরিয়াল, সেগুলো আমরা কৃষি থেকে পাচ্ছি। আমরা আমাদের স্বাস্থ্য খাতের কথা সেখান থেকে আসছে। এরপর তারা সফটওয়্যারের কথা বললেন। তো আমার মুখে যদি ভাত না থাকে, আমি মূলত সপ্তাহে কি করবো মাননীয় স্পিকার? যখন আমি মূলত আমার কাছে ডলার আছে, আমি কি শুধুমাত্র ডলার খাবো? ভারত যদি আমাকে এই মুহূর্তে পেঁয়াজ রপ্তানি করা বন্ধ করে দেয়, ভারত যদি এই মুহূর্তে আমাকে সবকিছু দেওয়া বন্ধ করে দেয় অন্যান্য দেশ, সেক্ষেত্রে আমাকে কি আমার কৃষির উপর গুরুত্ব দিতে হবে না? তারা অনেকগুলো কথা বললেন, যে কৃষি প্রধান দেশের কথা তারা অস্বীকার করলেন, এবং তারা কিন্তু মাননীয় সরকার প্রধান বিরোধী দলের তারা বলে যাচ্ছে পোশাক শিল্পের মোট কাঁচামাল আমরা নাকি আমাদের দেশে তৈরি করতে পারছি। তারা হয়তো বা এটা বলে যাচ্ছে পোশাক শিল্পের মূল কাঁচামাল তুলা, আর বাংলাদেশ তুলা উৎপাদনে কখনোই ওই পর্যায়ে যায় নাই যে বাংলাদেশের একটা বৃহদাকার পোশাক শিল্পকে তুলা দিয়ে কাভার করতে হবে। আপনি হয়তো এটাও জানেন না, বাংলাদেশের অধিকাংশ পোশাক শিল্পের কাঁচামাল আসছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। আপনি হয়তো সেটাও ভুলে গেছে। কৃষি থেকে সেটা কখনোই ভাবে সম্ভব না। এর উত্তরটা দিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয়
মাননীয় স্পিকার, আমার বিরোধী দলের নেতা যে প্রশ্নটা করলেন যে কাঁচামাল তুলা, আমরা কিন্তু রেশম চাষ করলে আমরা কিন্তু সেখান থেকে তুলা কিন্তু পেতে পারি। আমাদের বাংলাদেশ যেখানে সুজলা সুফলা শস্য শ্যামলা একটা আমরা মাতৃভূমি পেয়েছি, সেখানে আমরা সব ধরনেরই উর্বর মাটিতে সবকিছুই চাষ করতে পারি। ঠিক এই কারণেই কিন্তু আমরা কৃষিকে সর্বাধিক গুরুত্ব দেব মাননীয় স্পিকার, এবং তারা শিল্পের উপর নেতা বলুন। সে আমাদের মাননীয় সংসদ সরকারি দলের প্রধানমন্ত্রী বারবার বলে যাচ্ছে আমাদের দেশে সবই সম্ভব, সবই সম্ভব, সবই সম্ভব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই ছোট একটি দেশে আপনি কত কিছু তৈরি করবেন? আপনি কি এখন বাড়িঘর ভেঙে সেখানে হাল চাষ করবেন? বাড়িঘর চাষ ভেঙে সেখানে আপনি এখন তুলো উৎপাদন করবেন? বাড়িঘর ভেঙে আপনি সেখানে এখন ধান লাগাবেন? বাড়িঘর ভেঙে আপনি সবকিছু করবেন, চিকিৎসা করবেন? আপনার কাছে এত আবাদি জমি কোথায়? আমাকে দরকার দেখিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমরা বাড়িঘর ভেঙে কৃষি খাত করবো কিনা, না কখনোই করবো না। আমরা বারবার বলছি কৃষি খাতে সর্বাধিক গুরুত্ব বলতে আমরা এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করব, এক জমিতে 2 থেকে 3 ফসল ফলাবো মাননীয় স্পিকার, এবং আমরা প্রয়োজনে ছাদ কৃষি করবো মাননীয় স্পিকার। ঢাকাতে আমরা ছাদ কৃষির মাধ্যমে পরিবেশ এবং আমাদের পরিবেশকে সবুজায়ন করবো মাননীয় স্পিকার। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নীতি, আমরা মূলত যে কার্বন নিঃসরণ কমানোর জন্য সেটি আমাদের ব্যাপক থেকে ব্যাপকতর ভূমিকা রাখবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, তারা বললেন সোভিয়েত ইউনিয়নের কথা, কিন্তু এই সোভিয়েত ইউনিয়ন কিন্তু মূলত প্রথমে কৃষি খাতকে গুরুত্ব দিয়েই পরবর্তীতে কিন্তু তারা শিল্প বিপ্লবের দিকে অগ্রসর হয়েছে। আপনি চিন্তা করুন, আয়ারল্যান্ডের কৃষিকে মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের সংসদ রায়হান খান কি পয়েন্ট অফ ইনফরমেশন? মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন এদেশে কৃষির উপর নির্ভর করে চলছে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, চলছে। যদি চলেই থাকে তাহলে এতদিনেও কেন কৃষির উপর নির্ভর করে চলতে হলে খাদ্যশস্য আমাদের আমদানি করতে হচ্ছে? আর অথচ তারা স্বপ্ন দেখাচ্ছেন যে আমরা ঘর বাড়ি ভাঙবো না, কিন্তু চাষবাস করে বা কৃষিকে গুরুত্ব দিয়ে আমরা বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করে অর্জন করতে পারি বা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাতে পারি। এটা কিভাবে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আশা করি বিরোধী দলের সমস্যা বুঝতে পেরেছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমি বলেছিলাম যে বাংলাদেশ কৃষি ভিত্তিক দেশ হিসেবে চলছে এবং এখনো বলছে চলছে। মাননীয় স্পিকার, কেন বলছে দেখুন, বিজ্ঞান কিন্তু উন্নত হচ্ছে, প্রতিনিয়ত আপ টু ডেট হচ্ছে। আমরা কিন্তু 4IR থেকে আমরা এখন 5ম শিল্প বিপ্লবের দিকে যাচ্ছি, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা মূলত কৃষিকে প্রাধান্য দিয়ে সেদিকে যাব। সুতরাং বিজ্ঞান যেহেতু উন্নত হচ্ছে, আমরা চলছিলাম, এখন আরো সর্বাধিক গুরুত্ব দিব এবং আমরা আরো সামনের দিকে সেটাকে এগিয়ে নিয়ে যাবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, তারা বলেছিলেন আয়ারল্যান্ডে যে দুর্ভিক্ষ হয়েছিল, দুর্ভিক্ষ কখন হয় মাননীয় স্পিকার? পেটে যখন ভাত থাকে না তখনই তো। মাননীয় স্পিকার, আয়ারল্যান্ডে মূলত কৃষিকে অবহেলা করার জন্য দুর্ভিক্ষ হয়েছিল। মাননীয় স্পিকার, চীন যখন আলটিমেটলি চীনেও যখন এই দুর্ভিক্ষের কথা তারা বললেন, চীন কিন্তু 10 বছর শিক্ষাকে বন্ধ রেখেছিল মাননীয় স্পিকার। এবং লক্ষ্য করুন, তারা তখন কিন্তু কৃষি এবং অন্যান্য খাতগুলোকে প্রাধান্য দিয়েছিল এবং সেখানে কৃষিকেই বেশি প্রাধান্য দিয়েছিল। দক্ষিণ কোরিয়াতেও মূলত কৃষিকে গুরুত্ব দিয়ে তারা পরবর্তীতে কিন্তু শিল্প বিপ্লবে এসেছে, কৃষি বিপ্লবের পরে। সুতরাং আমরাও যদি সেই দক্ষিণ কোরিয়ার কাতারে দাঁড়াতে চাই, চীনের কাতারে দাঁড়াতে চাই, উন্নয়নশীল দেশকে উন্নত বিশ্বের কাতারে দাঁড় করাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তারপর শিল্প বিপ্লবে যেতে হবে মাননীয় স্পিকার। তাই এখন সময় এসেছে এই সংসদে বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশে এই সংসদ কৃষিকেই সর্বাধিক গুরুত্ব দেবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এই প্রস্তাবের পক্ষে যুক্ত প্রস্তাবের জন্য। এই পর্যায়ে আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত আছেন অত্র বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাবের কোঅর্ডিনেটর প্রফেসর আবু তরফ হাসান স্যার। আমি প্রফেসর আবু তরফ হাসান স্যারকে আজকের এই বিতর্কের উপরে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তাদের ফলাফল তৈরি করছেন। আমাদের প্রধান অতিথির বক্তব্যের পরেই আমরা ফলাফল ঘোষণা করব। পরিচালনা করার জন্য এবং আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিরোধী দলীয় নেতা এবং তার সঙ্গীদের, বিরোধী দলীয় হুইপ এবং বিরোধী দলীয় সংসদ সদস্য, এবং আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সরকার দলীয় হুইপের কাজ কিন্তু বেদ নিয়ে সংসদ সদস্যদেরকে পিটানো।
যাতে তারা সঠিক পথে থাকে। আর সরকার দলীয় সংসদ সদস্য, আমরা দেখছি যে আমাদের এই প্রধানমন্ত্রীর যে দুইজন সহযোগী সরকার দলীয় হুইপ এবং সংসদ সদস্য দুইজনই মহিলা, আর আমাদের বিরোধী দলীয় নেতার সহযোগী হচ্ছেন একজন। তো এখন যাই হোক, আসলে আমাদের এই খাজা ইউনূস আলী বিশ্ববিদ্যালয়ের একটা জিনিস আমি লক্ষ্য করি যে বিতর্ক প্রতিযোগিতা মারাত্মকভাবে জমে, মানে হাততালি পড়ে যায় যখন একজন যুক্তি উপস্থাপন করে আর একজন যুক্তি খণ্ডন করে, তো সমর্থকরা মারাত্মকভাবে উল্লসিত হয়। তো আমার মনে হয় যে এই যে আজকের বিদ্যার্থীর যারা, তারা খুব সুসংগঠিত হয়ে এসেছে, মারাত্মকভাবে পড়াশোনা করে এসেছে, তথ্য উপাত্ত একদম পকেটে করে নিয়ে এসেছে উভয় দলই, এবং কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এবং বিতর্কের বক্তব্যের মাঝে একাধিকবার প্রশ্ন করা হচ্ছে, প্রধানমন্ত্রীকে 2-3 বার থেমে যেতে হয়েছে বক্তব্য থামিয়ে বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাব দিতে, হুইপের জবাব দিতে। তো এটা আসলে এইরকম বিতর্কই হওয়া উচিত, যার ভিতরে মারাত্মকভাবে একটা সৌন্দর্য আছে। এটাই হচ্ছে বিতর্কের বিউটি। তো আমি আমাদের উভয় পক্ষকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করি বিচারক মণ্ডলী মনে হয় হিমশিম খাচ্ছে যে কোন পক্ষকে তারা বিজয়ী করবে। আর আমরা যারা শুনছি তাদেরকেও আমাদের ধন্যবাদ দেওয়া, আমরাও ধন্যবাদ পাওয়ার আশা করি, কারণ আমরা অনেকে কিন্তু মানে এত সুন্দর বিতর্ক, তার মাঝে অনেকে আমরা ঘুমিয়েও পড়েছি। তো যাই হোক, এটা কিন্তু যে বিতর্ক আমাদের ভালো লেগেছে, আমাদের ব্রেনের উপরে আঘাত করেছে বলেই ঘুম পাচ্ছে, মানে বিতর্ক ইফেক্টিভ হচ্ছে। তো যাই হোক, আমি সবাইকে আবার ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ফলাফল প্রস্তুত হচ্ছে। এর পূর্বে আমি কয়েকটা বিষয় উল্লেখ করতে চাচ্ছি। সেটা পয়েন্ট আছে 3টা: পয়েন্ট অফ অর্ডার, পয়েন্ট অফ প্রিভিলেজ অফ ইনফরমেশন। তো এখানে পয়েন্ট অফ অর্ডার এবং পয়েন্ট অফ প্রিভিলেজ, আমি আশা করেছিলাম এই দুইটা বিষয় সম্পর্কে প্রশ্ন উপস্থাপন করা হবে, কিন্তু সরকার দলীয় বা সরকার বিপক্ষে কেউ এটা থেকে কোনো প্রশ্ন উপস্থাপন করে নাই। শুধুমাত্র পয়েন্ট অফ ইনফরমেশনের উপরে প্রশ্ন উপস্থাপন করা হয়েছে। তো সংসদীয় সরকার ব্যবস্থায় বা এই পার্লামেন্টারি ডিবেটে প্রাইম মিনিস্টারের কিছু দায়িত্ব আছে, অর্থাৎ তিনি সংসদে কোনো প্রস্তাব উপস্থাপন করবেন এবং তিনি যখন কোনো প্রস্তাব উপস্থাপন করবেন, প্রস্তাব উপস্থাপনের পর সেটা সংজ্ঞান করতে হবে, তার প্রেক্ষাপট বিশ্লেষণ করতে হবে, কেন তিনি এই প্রস্তাবকে এই সংসদে উপস্থাপন করতে চাচ্ছেন বা কেন তিনি এই প্রস্তাবকে এই সংসদে পাশ করাতে চাচ্ছেন, এবং তার দলীয় যে অবস্থান বা তিনি কি কৌশল অবলম্বন করেছেন সেই বিষয়গুলো তুলে ধরতে হয়, বারে পুশ করতে হয়, যুক্তি উপস্থাপন করতে হয় এবং দলীয় দায়িত্ব বন্টন করতে হয়, এবং যদি সম্ভব হয় 1টা থেকে 2টি যুক্তি ব্যাখ্যা করা, যেটি তিনি পরবর্তীতে যুক্তিকরণের সময় পেয়ে থাকেন। অপরপক্ষে বিরোধী দলীয় নেতারও কিছু দায়িত্ব থাকে, প্রেক্ষাপট বিশ্লেষণ করা, অর্থাৎ সরকার দলীয় সংসদ সদস্যরা বা মাননীয় প্রধানমন্ত্রী যে সংজ্ঞানটা দিয়েছেন সেটা যদি অসম্পূর্ণ থাকে সেটাকে সম্পূর্ণ করা বা চ্যালেঞ্জ করা, আর সরকার দলের যুক্তি ও অবস্থান খণ্ডন করা, অর্থাৎ তারা যে যুক্তিগুলো উপস্থাপন করবেন বা যে প্রশ্নগুলো উপস্থাপন করবেন সেগুলো খণ্ডন করা, এবং দলীয় অবস্থান অর্থাৎ বিরোধী দলীয় সংসদ সদস্য কেন এই প্রস্তাবের বিপক্ষে আছেন সেটা ব্যাখ্যা করা এবং যুক্তিসহ খণ্ডন উল্লেখ করা। এখানে আরো একটা বিষয় যে কোশ্চেন অফ ইনফরমেশন যেটা বলা হচ্ছে বা পয়েন্ট অফ ইনফরমেশন, এটা পার্সন টু পার্সন বা হেড টু হেড হয়ে থাকে। অর্থাৎ কিন্তু এখানে আমরা একটু খেয়াল করলাম যে সরকার দলীয় থেকে যে প্রশ্নটা উপস্থাপন করা হয়েছিল পয়েন্ট অফ ইনফরমেশনে, বেসরকার
বিরোধী দলীয়দেরকে তারা সেটা সরাসরি নিজে না উত্তর দিয়ে সেটা হচ্ছে অন্যদের উপরে ছেড়ে দিয়েছেন, যেটা সংসদীয় বিতর্কে এটা হয় না। তো যাই হোক, উভয় পক্ষে তাদের বক্তব্য চেষ্টা করেছেন, প্রস্তাবনার পক্ষেও যথেষ্ট চেষ্টা করেছেন, প্রস্তাবনার বিপক্ষেও চেষ্টা করেছেন বিরোধী দলীয়। এই পর্যায়ে এই প্রস্তাবের পক্ষে হ্যাঁ ভোটের পক্ষে কারা কারা আছেন হাত তোলেন। অর্থাৎ এই সংসদ প্রস্তাব উপস্থাপন করছে যে এই সংসদ বাংলাদেশের উন্নয়নে কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিবে। এই প্রস্তাবের পক্ষে কে কে আছেন হাত তোলেন। ধন্যবাদ। এ পর্যায়ে এই প্রস্তাবনার বিপক্ষে কারা কারা আছেন, কোন কোন সংসদ সদস্য আছেন হাত তোলেন। আজকের এই সংসদে উত্থাপিত প্রস্তাবটি হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি সরকারি দলকে, তাদের প্রস্তাবকে তারা যথাযথভাবে এখানে উপস্থাপন করতে পেরেছেন, যুক্তি খণ্ডন করেছেন এবং বিষয়টাকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। ধন্যবাদ জ্ঞাপন করছি খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবকে, যে এই প্রথম পার্লামেন্টারি ডিবেট চালু করার জন্য। সম্ভবত আমার দেখা এটাই প্রথম বলছি যে এটা ইউনিভার্সিটি স্টেজে প্রথম, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে যদি বলি আমাদের ল ডিপার্টমেন্টে আমরা এর আগেও করেছি। আচ্ছা, আমি ব্যক্তিগত বিষয়টা বাদ দিয়েছি স্যার, আমি বলেছি সামগ্রিকভাবে আজকে ওপেন ফোরামে খাজা ইউনুস আলী ইউনিভার্সিটিতে এই প্রথম এটা সংসদীয় পার্লামেন্ট, এবং সংসদীয় পার্লামেন্টের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কোশ্চিন করা যায়, যেটা সনাতন বিতর্কে করা যায় না। তো আজকে এই বিতর্কে এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সরকারি দলকে, ধন্যবাদ বেসরকারি দলকে এবং ধন্যবাদ কর্তৃপক্ষকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।